আমি মীর আহসান আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিউজ শো নির্বাচিত খবরে। আজ দিনভর যে প্রধান খবর আলোচনার খোরাক জুগিয়েছে, যে খবরগুলো ভীষণ রকম জনগুরুত্বপূর্ণ, তেমন কিছু নির্বাচিত খবরের নির্মোহ বিশ্লেষণ নিয়ে আমাদের এই আয়োজন। আর আজ আলোচনার জন্য পুরো সময় জুড়ে আমাদের সাথে স্টুডিওতে আছেন RTVর বার্তা প্রধান ইলিয়াস হোসেন। ইলিয়াস হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের নির্বাচিত খবরে। এছাড়াও এই আলোচনায় যোগ করে নিতে চাই জ্যেষ্ঠ সাংবাদিক মাইনুল আলমকেও। মাইনুল আলম, আপনাকেও স্বাগত। এছাড়াও এই আলোচনায় নানান সময় একাধিক অতিথি যোগ দেবেন, জানাবেন মতামত, করবেন বিশ্লেষণ। শেখ হাসিনা দেশে ফিরলে তাকে পূর্ণ নিরাপত্তা দিয়ে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। একই সাথে তিনি বলেছেন যে কোনো সময় ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালও স্পষ্ট করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফর ও ব্রিক্স সম্মেলন দুটোতেই আমন্ত্রণ জানানো হয়েছে। এদিকে গত সোমবার ঢাকায় 3টি গুরুত্বপূর্ণ বৈঠকের পর বাংলাদেশ সরকারের বার্তা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। সব মিলিয়ে গত কয়েকদিনের কূটনৈতিক কার্যক্রমে বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েন আবারও নতুন করে আলোচনা এসেছে। বিশেষ করে গত 5 আগস্ট ভারতের মাটিতে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলন বাংলাদেশ সরকারের মাঝে তীব্র প্রতিক্রিয়া আর রাজনৈতিক মহলে নানামুখী প্রশ্ন তৈরি করে। প্রশ্ন উঠেছে, শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়াকে শুধুই ঘোষণা, নাকি রাজনীতির মাঠে পানি মাপা? সমতার প্রশ্নে বাংলাদেশ ভারত সম্পর্কের পথ নতুনভাবে কি তৈরি হচ্ছে? সহজ করে বুঝতে চাই। এছাড়াও 35 বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গটিও আনতে চাই নির্বাচিত খবরের টেবিলে। তবে চলুন শুরুতেই তথ্য উপদেষ্টার প্রতিবেদনটি দেখে আসি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বদলে গেছে ঢাকা দিল্লি সম্পর্কের সমীকরণ। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই ঢাকা সফরে এসেছেন ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈন। সোমবার 4 সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে তিনি ঢাকায় পৌঁছান। সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতির বিষয়ে প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা বলেন, শেখ হাসিনার আমলের মতো ভারতের কোনো সংস্থা বা প্রতিষ্ঠানকে বাংলাদেশে কাজ করতে দেয়া হবে না। সমতার ভিত্তিতে দুই দেশের নতুন সম্পর্ক তৈরি হবে। বন্ধু পাল্টানো যায়, এটা পররাষ্ট্রনীতিতে বলা হয়, বন্ধু পাল্টানো যায় কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না। ব্যাপারটা হচ্ছে এই, ভারতের কোনো সংস্থা, কোনো প্রতিষ্ঠান আগে যেভাবে বাংলাদেশে কাজ করেছে, আমি হাসিনার আমলের কথা বলছি, যে ধরনের অ্যাটিটিউড করেছে সেটা হতে পারবে না। আমরা আলাপ করছি সেটা একটা স্বাধীন, সার্বভৌম, আত্মমর্যাদাশীল জাতির সাথে যেভাবে আচরণ করতে হয়, কথা বলতে হয়। ভারতের নিরাপত্তা নিয়ে তাদের কোনো বক্তব্য থাকতে পারে, আমাদেরও থাকতে পারে, এগুলো নিয়ে আলাপ আলোচনা হবে। কিন্তু ক্রিকেটার সাকিব আল হাসান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে তিনি জানান, সব নাগরিকের নিরাপত্তা ও আইনের অধিকার নিশ্চিত করবে সরকার। ভালো খেলোয়াড় হতে পারেন, উনি একজন নষ্ট পচে যাওয়া মানুষ, যে মানুষ হাসিনার সাথে অ্যালাইন্ড হয় এবং এখনও অ্যালাইন্ড থাকেন। সে 5 তারিখে তো তার বক্তব্য এসছে। হাসিনাও যদি বাংলাদেশে আসেন, উনি তো বলছেন ডিসেম্বরে আসবেন, আমি বহুবার বলেছি তিনি যদি আসেন পূর্ণ নিরাপত্তার সাথে তিনি আসবেন, পূর্ণ নিরাপত্তার সাথে তিনি বিচারিক প্রক্রিয়ায় যাবেন, পূর্ণ অধিকার ভোগ করবেন বিচারিক প্রক্রিয়ায়, যা যা করা দরকার। তারপর আদালত যে সিদ্ধান্ত নেবে সেটা আমরা সবাই মেনে নেব। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর থেকে সীমান্ত হত্যার বিষয়বস্তু না রাখা প্রসঙ্গে জানতে চাইলে ডাক্তার জাহেদ বলেন, সেখানে আওয়ামী লীগ সরকারের মাফিয়াতন্ত্র ও শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ঘটনা তুলে ধরা হয়েছে। সীমান্ত হত্যা বাংলাদেশে একটা কন্টিনিউয়াসলি ঘটে যাওয়া একটা ঘটনা, এটা বাংলাদেশের প্রতি। আমরা যে জিনিসটা মনে করি সেটা হচ্ছে শেখ হাসিনা তার অবৈধ ক্ষমতা, তার মাফিয়াতন্ত্র কিভাবে তৈরি করেছেন এবং তাকে আমরা, এটা নিচতলাটা আছে সেটায় সাজানো, যে কিভাবে একটা মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠিত হয়। ওপরের তলায় যেটা আমরা সবাই জানি, আপনারা যারা গেছেন তারা জানেন যে এখানে তাকে কিভাবে বিতাড়িত করা হলো। তাকে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সরকারের পক্ষ থেকে চিঠি দিয়ে আমন্ত্রণ জানানো হয়। তার কথা উল্লেখ করে ডাক্তার জাহেদ বলেন, যে কোনো সময় প্রধানমন্ত্রী ভারত সফর করতে পারেন। সরকার গঠন হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী যে অভিনন্দন বার্তা দিয়েছেন সেখানে সফরের আমন্ত্রণ ছিল। সুতরাং সফর যে কোনো সময় হতে পারে, কিন্তু এই যে প্রচুর আলাপ আমরা করছি ব্রিক্সে,
এখনো সিদ্ধান্ত হয়নি, সেটাও তিনি জানিয়েছেন, কিন্তু তার বক্তব্যের মধ্যে সম্ভবত আমরা এক ধরনের ইঙ্গিত পেতে পারি, সেটা আপনারা বুঝে নিলেই হবে। কাউকে বিশেষ সুবিধা না দিয়ে সরকার নতুন জ্বালানি নীতিমালা তৈরির উদ্যোগ নিয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। এসএসসি ও সমমানের ফলাফল প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বিগত সময়ের মতো যেন তেন ভাবে পরীক্ষার নাম্বার দেয়া ও পাশ করানোর প্রবণতা থেকে সরে এসেছে সরকার। মান বাড়ানোর জন্য আমরা মানটা যে জায়গায় আছে আমরা। ছুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা। ইলিয়াস হোসেন, একটা সরল প্রশ্ন দিয়ে আসলে আলোচনাটা শুরু করতে চাই। আপনার কি মনে হয় যে আমরা এখন পর্যন্ত যে কূটনৈতিক বরাত দিয়ে বিভিন্ন ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। মাধ্যম থেকে জানতে পারি, তাতে দীনেশ ত্রিবেদীর সাথে যে 3 দিনের মানে 3টি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছিল, সেখানে বাংলাদেশের একটা সহায়ক পরিবেশের কথাগুলো আলোচনায় এসছিল। একই সঙ্গে ধরেন যখন বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের কথাটা আসে, তখন যে স্বাভাবিক পরিবেশের কথা বা স্বাভাবিক সম্পর্কের কথা বলা হয়, সেই জায়গা থেকে আপনার কি মনে হয় যে মূল প্রধান বাধাটা আসলে কোন জায়গায় এবং কেন? এই প্রশ্নটা আপনার কাছে প্রথমে ছুড়লাম। এটা শোনার আগেই আমি বরং আমাদের সাথে এই আলোচনায় আমাদের আরেকজন অতিথি আছেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সকেও এই আলোচনায় যোগ করে নিতে চাই। আশা করি রুহিন হোসেন প্রিন্স প্রতিবেদনটি আপনি শুনতে পেরেছেন বা দেখার সুযোগ থাকলে দেখতেও পেয়েছেন। আমি ইলিয়াস হোসেনকে দিয়ে শুরু করি, তারপর 3 জনের কাছে যাব আলোচনায়। ইলিয়াস হোসেন, না, আপনি যেটা জানতে চাচ্ছেন, আসলে তো আপনার ভারত বাংলাদেশের সম্পর্ক এটি অনেক পুরনো ঐতিহ্যের, সংঘাতের, সম্পর্কের, দেয়া নেয়ার প্রতিবেশী যে সম্পর্ক থাকে সেটি, এবং এটা আজকের না, বহু বছরের পুরনো সম্পর্ক। আপনি যদি ভারতীয় উপমহাদেশ বলেন, সেখান থেকে ধরলে তো একই সাথে সবাই ছিল। তো পরবর্তীতে পাকিস্তান হয়েছে, তারপরে বাংলাদেশ হয়েছে, এরপরে আমরা ধরবো এখান থেকে যে বাংলাদেশ ভারতের সম্পর্ক। সেই সম্পর্কের মধ্যেও আপনার আওয়ামী লীগ সরকার, বিএনপি সরকার, জাতীয় পার্টির সরকার, এরকম অনেক আসতে গেছে, এবং এর কারণে অনেক সময় সম্পর্কের ধরেন কখনো কখনো আমরা শুনেছি যে এমন অনন্য উচ্চতায় পৌঁছে গেছে যে ওখান থেকে কৈলাস দেখা যায় প্রায় আর কি। তো আবার দেখা যায় যে আওয়ামী লীগের বাইরে অন্য কেউ আসলে সেখানে আবার সম্পর্ক মেরামতের দরকার পড়ে। এই বিষয়গুলো সবাই জানে আর কি। কূটনীতি তো খুব ভালো শব্দ, যদি এটার আড়ালে আপনি করেন অনেক সময় দেখবেন যে কূটনামিও চলে আর কি। তো এই কূটনামি যখন চলে তখন কূটনীতি মার খায় আর কি। তো সেইখানে সম্পর্কটা হওয়ার কথা যে G2G, বা আমরা বলি জনগণের সাথে, এই দেশের জনগণের সাথে ওই দেশের জনগণের সম্পর্ক হবে। কিন্তু এই যে রাজনীতিটা যখন হয়, তখনই ধরেন যে স্বাভাবিক সম্পর্কটা আপনার একটা অবিশ্বাস, সন্দেহের মধ্যে চলে যায়। এই কথা তো সত্য যে শেখ হাসিনা সরকার এখানে 15 বছর টানা ছিল। তো সেটা থাকার ফলে যেটি হয়েছে, মানে ভারতের সাথে তাদের সম্পর্ক, এবং বিভিন্ন সময় শেখ হাসিনা নিজেই বলেছে যে এত কিছু দিয়েছি যে তারা কিছু না করতে পারবে না, বা ব্যাপারটা খুব পরিষ্কার ছিল আর কি। তো সেইখান থেকে যখন একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই সরকারের পতন ঘটে এবং সেই সরকারের প্রধানকে ভারত আশ্রয় দেয়, স্বাভাবিকভাবে জনমনে এক ধরনের সন্দেহ, অবিশ্বাস ভারতের প্রতি তৈরি হয়েছিল। তবে যেহেতু প্রতিবেশী, তাদের সাথে সম্পর্ক যত দূরত্বের হবে, যত ঝামেলার হবে, দুদেশেরই জনগণ তত ক্ষতিগ্রস্ত। মানে মোটা দাগে এলে কি মানে শেখ হাসিনাই এই সম্পর্কের জায়গায় প্রধান বাধা হিসেবে চিহ্নিত হয় এই মুহূর্তে যদি আপনি বলেন, তাহলে সেটাই যে কেননা শেখ হাসিনা গত 15 বছর ভারতের সাথে এটা প্রতিবেশী সুলভ বা রাষ্ট্রপ্রধান সুলভ আচরণ করেনি, অনেকটা আজ্ঞাবহর মতো। এবং ভারত এত বড় একটা গণতান্ত্রিক রাষ্ট্র, তারা তাদের এলাকায়, তাদের দেশের বা আপনার প্রদেশের নির্বাচনগুলো খুবই সুন্দর করে থাকে। আর বাংলাদেশে রাতের ভোট দিনের ভোট রাতে, তারপরে আপনার আমি ডামি ক্যান্ডিডেট, এই সময় কখনোই ভারত কিছু বলে নাই। উল্টো আমরা দেখেছি তাদের প্রতিনিধিরা এসে এখানকার বিরোধী পার্টি, তৎকালীন জাতীয় পার্টি, এদের সাথে তদবির করেছে আওয়ামী লীগকে ক্ষমতা রাখার জন্য। তো এই উদাহরণগুলো সম্পর্ক নষ্ট করেছে। তো যেহেতু প্রতিবেশী এবং এই আধুনিক বিশ্বে আসলে এইসব বিষয় আসলে নিয়ে রাগ করে মুখ দেখাতে বন্ধ করলে কারোরই সুবিধা হয় না। তো জনগণের স্বার্থে, দেশের স্বার্থেই হয়তো এই কূটনীতি আরো উন্নত হবে এবং পারস্পরিক একটা বোঝাপড়ার সম্পর্ক স্বাভাবিক করার দায় বা বলটা এখন কার কোর্টে আপনার কি মনে হয়? বলতে অবশ্যই এখন ভারতের কোর্টে। এখন বাংলাদেশের দিক থেকে যদি আমি আলোচনায় আসি, ধরেন এর আগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে সাজা কার্যকরের দাবি দেওয়া বা কথাবার্তার সামনে আমরা দেখেছি। আজকে যদি আপনি তথ্য উপদেষ্টার বক্তব্য শোনেন, তিনি বলছেন যে পূর্ণ নিরাপত্তা দিয়ে বিচারের মুখোমুখি করা। এখন আগে এবং পরের বক্তব্যের মধ্যে অবস্থানগত কোনো পরিবর্তন লক্ষ্য করেন? না, ঠিক তা না। আগে ধরেন যে একটা ধারণা ছিল যে সে কি আর আসবে, বা ভারত কি সহজে তাকে ফিরিয়ে দিবে, এই আলাপটা ছিল আর কি।
তো যখন শেখ হাসিনার পক্ষ থেকে বা আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয় যে তিনি আসবেন, সেক্ষেত্রে সরকার তার আসলে কিভাবে আসবেন সেই প্রস্তুতির কথাই জানিয়েছেন আর কি। একথা তো সত্য যে তিনি দণ্ডপ্রাপ্ত আসামি, সে এদেশে ঢোকা মাত্র এদেশের আইন শৃঙ্খলা বাহিনী তাকে অ্যারেস্ট করবে, এটাই স্বাভাবিক। তবে বাংলাদেশে একই সঙ্গে আপনি দেখবেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা চলছে, অনেক সময় অনেক জায়গায় মব সংগঠিত হয়ে যায়। তো শেখ হাসিনার উপরে তো অনেক মানুষের ক্ষোভও আছে। তো উনি দেশে ফিরলে বা সীমান্ত দিয়ে দেশে ঢুকলে যদি মবের শিকার হয়, তো সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী তাকে পূর্ণ নিরাপত্তা দেবে এবং আইন অনুযায়ী তার যা সুযোগ পাওয়ার কথা সেটাই করবে। সরকার সেটাই বলেছে। নিশ্চয়ই। মাইনুল আলম, আপনার বিশ্লেষণটি কীরকম হবে? অনেকেই বলে যে এটা আসলে একটা জল মাপার মতো, বারবার তিনি বলেন, এবং বাংলাদেশের বাস্তবতা এবং রাজনীতির মাঠ কতটা উত্তপ্ত হয়, কোন কোন প্রেক্ষাপটে কোন কোন পয়েন্টে কী কী আলোচনা হয়, সেটা এক ধরনের মাপার বিষয়। আপনার কি তাই মনে হয়, নাকি এর মধ্যে আসলে আক্ষরিক অর্থে কোনো আমার আসার ব্যাপারটা, রাইট? 5ই আগস্ট উনি যখন প্রেস কনফারেন্স করে দিল্লিতে ঘোষণা দিলেন, কিংবা এর আগের সপ্তাহে যখন রয়টার্সের মাধ্যমে ইন্টারভিউ দিলেন, আমি ব্যক্তিগতভাবে অনেক ভেবেছি ব্যাপারটা, কোনো আলোচনা ছাড়াই ভেবেছি, এবং আমি সন্দিহান যে উনি স্বেচ্ছায় আসবেন কিনা, কিংবা সেজন্য এটা নিশ্চিত হতে হলে বোধহয় সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু এটাকে ঘিরে যে আলোচনা চলছে, উত্তেজনা চলছে, সম্পর্কের বৈরিতা তৈরি হয়েছে দুটো দেশের জনগণের মধ্যে, দুটো দেশের সরকারের মধ্যে, দুটো দেশের দুই রাষ্ট্রের মধ্যে, সেটা কিন্তু একটু উদ্বেগজনক। আপনি বলেছেন এই সম্পর্কের অবনতি কিংবা এই বৈরিতার দায় কার? অবশ্যই দায় কারো না কারো আছে। উনি স্পষ্টভাবে বলেছেন যে ভারত। এই দায়টা শুরু হয়েছিল আরও 3 মাস আগে। এই সরকার যখন, বিএনপি সরকার নির্বাচিত হয়ে যখন কার্যক্রম শুরু করলো, তখন আমরা একটা সুন্দর পরিবেশ পরিস্থিতি দেখেছিলাম যোগাযোগের ক্ষেত্রে ভারতের সাথে বাংলাদেশ, দিল্লি কিংবা ঢাকায়। সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান কিংবা মন্ত্রিসভার শপথের দিন উচ্চ পর্যায়ের একজন প্রতিনিধি পাঠালো, স্পিকারকে পাঠালো, লোকসভার স্পিকারকে পাঠালো, কিংবা বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর জানাজা কিংবা শ্রদ্ধা অনুষ্ঠানে ওখানকার পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এলেন। এটা একটা ইতিবাচক শুরু হয়েছে, কিন্তু এটা কখন নেতিবাচক কিংবা কখন একটা বদ্ধ অবস্থায় চলে গেছে, বন্ধ্যাত্ব অর্জন করেছে, যখন আমাদের তথ্য উপদেষ্টা যখন দিল্লি রাষ্ট্রীয় সরকারি সফরে গেলেন, ওখানে বিমানবন্দরের অপ্রীতিকর ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা, কিংবা বলবো আমি অকূটনৈতিক আচরণ। একজন রাষ্ট্রের যখন প্রতিনিধি, মন্ত্রী পর্যায়ের উপদেষ্টা যখন সফরে যান, তাকে 2 ঘন্টা বসিয়ে থেকে যে আচরণটি করা হয়েছে, উনি যথার্থভাবে ফিরে এসেছেন ওনার সিদ্ধান্ত নিয়ে, এই তখনই বোধহয় আমার মনে হয় বরফ জমাট বাঁধা শুরু করেছে। বরফ গলার চেয়ে বরফ জমাট বেঁধেছে, জমাট বেঁধে বেঁধে এখন এ পর্যায়ে এসছে। এবং পরিবেশ, সম্পর্ক উন্নত করা, সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার যে পরিবেশের কথা বলা হচ্ছে, সহায়ক পরিবেশ, এই 3 দিনের তৎপরতা আপনি খুব ঘটনার প্রবাহগুলো খুব সুন্দরভাবে শুরুতে তুলে ধরেছেন। এখন অবস্থান কি? সম্পর্ক শুরু করার, সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার যে সহায়ক পরিবেশ দরকার, এটা হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে অবস্থান। এবং এই সহায়ক পরিবেশটা কোনো এক পক্ষ তৈরি করতে পারে না। এক পক্ষ যদি এই সহায়ক পরিবেশ তৈরি করে, কারণ বাংলাদেশ তো ইতিবাচক, কিন্তু এখন যে পরিবেশ, যে ঘটনাগুলো ঘটেছে, তার উপর আছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ওখানে অবস্থান, তার তৎপরতা। আমি ডাক্তার জাহেদের দিল্লি এয়ারপোর্টের ঘটনার পর আমি এই কথাগুলো বলছি, এবং বারবার বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা বলেছেন যে ওখানে বসে রাজনৈতিক বক্তব্য দেওয়া, এটা ভারত সরকারের দায় আছে। ভারত সরকার বলছে এটা বেসরকারি উদ্যোগের ঘটনা, কিন্তু ব্যাপারটা তো ওখানে হয়েছে। নিশ্চয়ই। আপনি সহায়ক পরিবেশের কথা বলেন, আমি সহায়ক পরিবেশটার কথা আমি খুব পছন্দ হয়েছে, এবং যথার্থভাবে সরকারের পক্ষ থেকে গত 2 দিনে বলা হয়েছে। এবং বাংলাদেশের যে ইস্যুগুলো, মানে বর্তমানে যে আলোচিত ইস্যু, জাজ্জল্যমান যে ইস্যু, শেখ হাসিনাকে ফিরিয়ে আনা, হাদির হত্যাকারীদের প্রত্যাবর্তন করা, রিপাট্রিয়েট করা, এই ইস্যুগুলো বলা হয়েছে। কিন্তু এর বাইরেও তো আমাদের ইস্যু আছে। ওই ইস্যুতে যাওয়ার আগে আমি বাধা, এগুলো মনে করি বাধা হিসেবে কাজ করছে। এটাও একটু স্পষ্ট হয়নি। ধরেন সহায়ক পরিবেশের কথা বলছেন, আমরা বিভিন্ন গণমাধ্যমে বরাত দিয়ে যেটি জানি যে ধরেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অন্তত 70 জন সংসদ সদস্য বা তাদের সক্রিয় নেতাকর্মী ভারতে অবস্থান করছে। 70 না, শত শত, কয়েকশো হতে পারে। আমি সংসদ সদস্য বললে হয়তো 70 বলতে আচ্ছা আচ্ছা, নেতাকর্মী বললে 70 বলতে হবে। এবং ইভেন পুলিশ এবং প্রশাসনের 40 জনের তথ্য আমরা পাই যে সেখানে অবস্থান করছে, এবং তারা সেখানে গিয়ে যে সাংগঠনিক কার্যক্রম করাগুলো করছে, সেগুলো নিশ্চয়ই বাংলাদেশ সরকার বাংলাদেশ বিরোধী কার্যক্রম হিসেবেই আইডেন্টিফাই করবে।
ফলে তাদের বিষয়ে তো একটা নিশ্চয় সিদ্ধান্ত ভারত সরকার দিক থেকে এটা দৃশ্যমান যদি হওয়া দরকার। বলেন, এটা এভাবে বলেন, বাংলাদেশ যেহেতু 4130 কিলোমিটার সীমান্ত আছে ভারতের সাথে, এই সীমান্ত দিয়ে কে আসা যাওয়া করছে অনেক সময় এটা নিশ্চিত করা যায় না। সরকারের কোনো কর্তৃপক্ষ এটা ধরতে পারে না কিংবা এটা চিহ্নিত করতে পারে না। সুতরাং অপরাধীরা সহজে ওখানে অবস্থান করছে। এই অপরাধীর মধ্যে প্রকৃত অপরাধী আছে, রাজনৈতিকভাবে অপরাধে অভিযুক্ত ব্যক্তি আছে, কিংবা ওয়ান্টেড আছে, বিচারের অপেক্ষায় কিংবা গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আছে। এবং এটার বাস্তবতা যে ভারত তাদেরকে আশ্রয় দিয়েছে, ভারত তাদেরকে বাড়ি ভাড়া করে থাকার সুযোগ করে দিয়েছে, ভারত তাদেরকে চলাফেরা নিশ্চিতে অনির্দিষ্টকালের জন্য না হোক লম্বা সময়ের জন্য থাকা, 2 বছর তো পার করেছে, হয়তো আরও কয়েক বছর পার করতে পারে। আমি সেটা আশ্রয় দিয়েছে সেটা এভাবে বলতে পারেন। এবং এই যে 70 জন এমপি মন্ত্রী সাবেক সরকারের যদি বলেন, পদচ্যুত সরকারের যদি বলেন, তারা ওখানে কোন স্ট্যাটাসে আছে? নিশ্চয়ই ভারত সরকার ওখানে একটা আইনি পদক্ষেপ কিংবা সহযোগিতা করেছে। তারা বাড়ি ভাড়া করে আছে, হোটেলে আছে, থাকছে, কাছে, কেউ ব্যবসা বাণিজ্য বিনিয়োগেও আছে। এই কাজগুলো যখন চালাচ্ছে, সুতরাং জেনে শুনেই এই ব্যবস্থাগুলো। ফলে ইলিয়াস হোসেন এবং মাইনুল আলম দুজনের কাছে এই প্রশ্নটা থাকছে যে আসলে ফলে এই বিষয়গুলোই কি আসলে তারেক রহমানের যে সফর সেগুলোর বিষয়ে অস্পষ্টতা তৈরি করে কিনা? না, প্রধানমন্ত্রী তারেক রহমানের যে সরকারি সফর, যেটা ওখানে আমন্ত্রণ আছে, ব্রিক্স সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী যে আমন্ত্রণ আছে, সে আমন্ত্রণটা তো অবশ্যই একটা রাজনৈতিক কূটনৈতিক সম্পর্কের জন্যই হয়েছে। কিন্তু আমি বলেছি জায়গায় জায়গায় যে অস্বস্তি এবং কাটা বিছানোর ঘটনাগুলো ঘটছে, এগুলো কে উত্তরণ করবে, কে এগুলোকে উঠাবে? এগুলো কিন্তু ওই সহায়ক পরিবেশের জন্যই প্রয়োজন এগুলো দূরীভূত করা। সেজন্য কি বলছি কালকে সকালে 70 জন এমপিকে ধরে পাঠিয়ে দেন, সেটা বলছি না। এরা যাতে বাংলাদেশে কোনো কর্মকাণ্ডে অংশ নিতে না পারে কিংবা আইনি প্রক্রিয়ার মধ্যে এরা আসুক, তাই করুক। কিন্তু অপ্রত্যাশিত যে ঘটনাগুলো, অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটছে, সেগুলো তো আপনি আমন্ত্রণ জানিয়ে এগুলো ঘটাচ্ছেন কিংবা অ্যালাউ করছেন, সেজন্য তো এটা গ্রহণযোগ্য হতে পারে না। তারই পদক্ষেপ হিসাবে, প্রতিক্রিয়া হিসেবে, ফলো আপ হিসাবে আমি মনে করি এই গত 3 দিনের কার্যক্রম, 3 দিনে আপনি যে বিবরণ দিলেন, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর সাথে নতুন রাষ্ট্রদূত, হাইকমিশনারের সাক্ষাৎ, ওদের একটি সংস্থা, গোয়েন্দা সংস্থার প্রধানের সাক্ষাৎ, এবং বাংলাদেশের সাক্ষাৎ করেই হাইকমিশনার চলে গেছেন দিল্লিতে, মোদির সাথে কথা বলেছে, আপডেট দিয়েছেন। পাশাপাশি ওদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ব্যাখ্যা আজকে দেয়া হলো, এবং উনি আসবেন, কখন আসবেন আমরা জানাবো। সুতরাং তারা চাচ্ছে প্রধানমন্ত্রী নিশ্চয়ই আমি সেই যাওয়ার জন্য উপযোগী পরিবেশটা তৈরি করতে হবে। রাইট, সেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রর যে বক্তব্য আছে সেটাও আমরা শুনবো। তবে রুহিন হোসেন প্রিন্সের কাছ থেকে একটু বিশ্লেষণটা শুনতে চাই। রুহিন হোসেন প্রিন্স, আপনি নিশ্চয়ই ইলিয়াস হোসেন এবং মইনুল আলমের বিশ্লেষণ শুনছেন। একই সঙ্গে এটাও একটু বুঝতে চাই যে ধরেন অনেক ক্ষেত্রেই বাংলাদেশের রাজনীতির মহলে আলোচনা হয় যে শেখ হাসিনা এই মুহূর্তে ভারতের কাছে একটি পলিটিক্যাল কার্ড বা একটা টুলস হিসেবে দেখাচ্ছে, মানে বলা হয়। কিন্তু সত্যিকার অর্থে এই মুহূর্তে শেখ হাসিনা আসলে ভারতের কাছে কি? তিনি কি কোনো উভয় সংকট? আপনাকে ধন্যবাদ। শুধুমাত্র যদি পলিটিক্যাল কার্ড বলেন, আমার মনে হয় এটা কি বলে একপাক্ষিক কথা হয়। কারণ এটা প্রথম কথা মনে রাখা দরকার যে ভারতের সাথে আগের সরকারের যে সম্পর্ক ছিল, এবং বিশেষ করে শেখ হাসিনা এবং তার পরিবারের সাথে যে সম্পর্ক ছিল, সেই সম্পর্কটাকেও তারা হিসাবের মধ্যে রেখেছে এবং রাজনৈতিক বিষয়টাও হিসাবের মধ্যে রেখেছে। একই সাথে আমার বিবেচনায় যে কি বলে যে শেখ হাসিনা পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার, তার যে ক্ষমতার ভারসাম্য এবং এখন যে পরিবেশ পরিস্থিতি হচ্ছে, এই রাজনৈতিক বিবেচনা তার দেশের স্বার্থ বিবেচনা করেও কিন্তু তাকে রাখতে হচ্ছে। এটা একটা দেশের জন্যই হয়তো যার যার স্বার্থ সংরক্ষণ বললে তারা স্বাভাবিক মনে করতে পারে। সুতরাং আমি এটা সামগ্রিকভাবে এটা বিবেচনা করার পক্ষে। সুতরাং খালি যদি ট্রাম্প কার্ডের কথা বলি, তাহলে আমার মনে হয় এটা যথাযথ হয় না। এটা হচ্ছে আমার এ বিষয়ে প্রথম বক্তব্য। দ্বিতীয় বক্তব্য হচ্ছে, আমি আলোচনা শুনলাম 2 জন আলোচকের, আমার বিবেচনায় ওনারা অনেক বিষয় খুবই যথাযথভাবেই বলেছেন। কারণ আমাদের সাথে যদি বলেন, আমি আমাদের বলতে বাংলাদেশ বলি, ভারত বলি, এই যে পার্শ্ববর্তী দেশ এবং পৃথিবীর সব দেশের সাথেই কম বেশি যার যার স্বার্থ সে সংরক্ষণ করবে আমরা জানি, কিন্তু আমরা আমাদের দেশের স্বার্থ সংরক্ষণ করেও কাজটা করতে হবে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। Welcome
Salt Bay. হবে এবং ভারত আমার প্রতিবেশী দেশ, তার সাথে আমাদের স্বার্থ সংরক্ষণ করতে হবে, কিন্তু মনে রাখতে হবে অতীতে তাদের যে এক্ষেত্রে আধিপত্যবাদী পজিশন, তাদের যে দাতাসুলভ আচরণ, তাদের সাথে যে অমীমাংসিত বিষয়গুলো রয়েছে সেটা বাদ দিয়ে কিন্তু এই কাজগুলো হবে না। সুতরাং সেই জায়গায় আমাদের একটা স্ট্রং পজিশন থাকা দরকার, অতীতে যেটা অনেক সময় ছিল না। এইবার আমার বিবেচনা এখনো পর্যন্ত যে পদ্ধতিতে আগানো হচ্ছে সেটা পজিটিভ। একই সাথে আজকে আমরা যে এই তথ্য উপদেষ্টার যে বক্তব্য শুনলাম, সেটাও আমি মনে করি যে আমাদের দিক থেকে যে সম্পর্ক উন্নয়নের জন্য আমাদের দিক থেকে অন্তত পক্ষে যে খুবই ইতিবাচক পদক্ষেপ। কিন্তু মূল বিষয়টা নির্ভর করতেছেই যদি বলেন এখন ভারতের উপর, তারা কি করবে, দৃশ্যমান কি করবে, এটা শুধু মুখে বললে হবে না। কারণ আমরা জানি যে এইবার যাকে হাই কমিশন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তিনি শুধুমাত্র কূটনীতিক না, একজন রাজনীতিক। তার প্রমাণ কিন্তু আমরা আজকেই পরিষ্কার করে দেখতে পেলাম। গতকালকে বৈঠকের পরে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং অন্যরা যা কথা বললো, তিনি ছুটে গেলেন এবং ওইখানে প্রধানমন্ত্রীর সাথে কথা বলে জিনিসটা হয়তোবা দেখি আমরা কোন জায়গায় যাই। তা আমি মনে করি যে আসলে সম্পর্কটা অনেক দিন ধরে একটা স্থির হয়ে আছে। স্থির হয়ে থাকাটা তো কারোর জন্য ভালো না। সুতরাং এইটা ওই যে বরফ গলার কথা যদি বলেন একদিনে সব হয়ে যাবে, আমি তা মনে করি না। সেটা আমাদের বিবেচনা রাখা দরকার। সেই জায়গা থেকে আমরা আমাদের স্বার্থ পুরোপুরি সংরক্ষণ করেই আমরা এই ধারায় অগ্রসর হওয়া দরকার বলে আমি মনে করি। অগ্রগতির জায়গা থেকে যে আপনি দৃশ্যমান জিনিস দেখতে চাচ্ছেন, তাতে আমরা দৃশ্যমান দুটি জোড়া সফরের কথা তো স্পষ্টতভাবেই শুনছি। ফলে এই দুটি জোড়া সফরের ব্যাপারে বাংলাদেশ সরকারের বা প্রধানমন্ত্রী যে উইং আছে সেখান থেকে কোনো অস্বস্তি দেখেন নাকি আসলে আরও কিছু অপেক্ষার পালা আছে, যে প্রশ্নগুলো এখনো অমীমাংসিত, বিশেষ করে শেখ হাসিনা বলেন বা পলাতক আওয়ামী লীগ নেতারা যেখানে ওখানে অবস্থান করছে, কিংবা বাংলাদেশের পুলিশের অনেক গুরুত্বপূর্ণ যারা কর্মকর্তারা ছিলেন যারা পলাতক হিসেবে ওখানে আছেন, সেগুলো আসলে এক ধরনের অস্পষ্ট তৈরি করছে বা বাধা তৈরি করছে বা সিদ্ধান্তের ক্ষেত্রে কি মনে করেন? না, একটা তো এখনো পর্যন্ত আমাদের দেশের দিক থেকে অস্বস্তি আছে, এটা অস্বীকার করার কোনো কারণ নেই। কারণ সময় একটা ফ্যাক্টর, এবং আমরা যে সময় কথা বলছি তখন আমাদের দেশের মানুষ তার মনস্তত্ত্ব বাস্তবতাগুলোও কিন্তু একটা সরকারকে মনে রাখতে হয়। তা সেই হিসাবে এটা তো বটেই যে আমাদের দেশের পুরো পরিবেশ পরিস্থিতি আরেকটু ইতিবাচক ধারা না গেলে, আমরা যদি ওই যে দৃশ্যমান কোনো অগ্রগতি না দেখি, তাইলে আমাদের দেশের পক্ষ কিন্তু সিদ্ধান্ত নেওয়া একটু কঠিন। তবে এই যে দুইটা বিষয় বললেন, আমি মনে করি দুইটা বিষয় যদি খুব ছোট্ট করে বলি, একটা ধরুন যদি সম্পর্ক খুবই ভালো থাকতো তাহলে একটা তো শুভেচ্ছা সফর হইতেই পারতো, কিন্তু পরিবেশ সেটা নাই। যদি আমাদের প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে কোনো সফরে যান, তাতে করে আমাদের সাথে একটা তো শেখ হাসিনাকে নিয়ে যে আমি ওইটাকেই প্রধান ধরি, আপনি অন্য সবটা একসাথেই পারবেন তা না, কারণ এগুলো আইনগত বিষয় আছে। ওই বিষয়টা একটা অন্যতম বিষয়। তার সাথে অন্যান্য কতগুলো সংকটও কিন্তু একই সাথে ডিল করার ব্যাপার, বিশেষ করে গঙ্গার পানি সহ আরো কয়েকটা বিষয় আছে। সে ব্যাপারে যদি সফরের আগে কতগুলো ইতিবাচক সিদ্ধান্ত আমরা নিয়ে আসতে পারি, তাহলেই কিন্তু এই সফরের বিবেচনা আমাদের প্রধানমন্ত্রী ওই প্রধানমন্ত্রীর আমন্ত্রণে করতে পারবেন। তার আগে আমি মনে করি এটা এত সহজ না। আর দ্বিতীয়ত যেটা, যে আরেকটা সফরের যেটা বলা হচ্ছে, ওইটা বোধহয় যে আমাদের একটু কি বলবো যে সম্মানজনক আমন্ত্রণ পেলে, কারণ নানা কারণে আজকের ভূরাজনৈতিক কারণে ব্রিক্সের ওইখানে আমাদের সম্পর্ক উন্নয়ন, ওইখানে কিন্তু আমাদের স্বার্থ জড়িত আছে, সে বিষয়টাকেও আমরা একটু ইতিবাচক ছাড়া পেলে, কারণ আমরা গতকালই শুনলাম আমাদের পররাষ্ট্রমন্ত্রী বললেন যে প্রধানমন্ত্রী হিসাবে তো আমাদের প্রধানমন্ত্রীকে, মাননীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয় নাই। তা সুতরাং এই ধরনের কতগুলো বিষয় তাদের দিক থেকে ইতিবাচক সাড়া পাওয়ার পরেই কিন্তু আমাদের এই জোড়া আমন্ত্রণ রক্ষার বিষয়টি বাস্তবে নির্ভর করবে। জি, প্লিজ আমাকে একটু সময় দিবেন। একই সঙ্গে ইলিয়াস হোসেন এবং মাইনুল আলম, একটু সময় নেই, আমি একটা বিরতি নেই। বিরতির পর ফিরে এসে একটু বোঝার চেষ্টা করব যে ধরেন অনেকবার দীনেশ ত্রিবেদী বলছিলেন যে দুই প্রধানমন্ত্রী একসঙ্গে বসলেই আসলে অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যাবে। একই সঙ্গে ভবিষ্যৎ সম্পর্কের দিকে আগাতে হলে শেখ হাসিনাকে এখানে ফেরত পাঠানো এবং বিচারের মুখোমুখি করার বিকল্প কোনো কিছু আছে কিনা, এটা একটু আলোচনা আনতে চাই। তবে তার আগে নেব ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর।
আবার আমন্ত্রণ নির্বাচিত খবরে আমাদের সাথে আছেন ইলিয়াস হোসেন, আছেন মাইনুল আলম এবং আছেন রুহিন হোসেন প্রিন্স। আলোচনায় যাবার আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জসওয়াল যে তিনি আজকে মন্তব্য করেছেন, রাইট, সেটা বরং একটু শুনি আমরা কি বলেছেন। Our High Commissioner yesterday had a meeting with the Prime Minister of Bangladesh. এর আগে ফেব্রুয়ারিতে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলাম। পরবর্তী সময়ে ব্রিক্স সম্মেলনে অংশ নেয়ার জন্যও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছি। এই দুই আমন্ত্রণের বিষয়ে যখন কোনো নতুন তথ্য থাকবে তখন আমি আপনাদের জানাবো। প্রত্যর্পণের বিষয়টি নিয়ে আমাদের অবস্থান আগেও স্পষ্ট করা হয়েছে। আমাদের নির্ধারিত যেই প্রক্রিয়া রয়েছে সেই অনুযায়ী আমরা বিষয়টি পর্যালোচনা করছি। হাদি হত্যার বিষয়টি একটি আইনি বিষয় এবং এই নিয়ে তদন্ত চলছে। एक तो मैं बताऊं कि जो एक्सट्रेडिशन की आपने बात की, আমি এই বিষয়ে নিয়ে একটু মাইনুল আপনার কাছে একটু শুনতে চাইবো নিশ্চয়ই, যে ধরেন এই সংবাদ সম্মেলনেই রয়ের যিনি প্রধান বাংলাদেশে এসেছিলেন, এসেও বৈঠক করে চলেও গিয়েছিলেন, সেই সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি বলেছেন যে তিনি কিছুই জানেন না এই বিষয়ে। বাংলাদেশে পক্ষান্তরে যিনি তথ্য উপদেষ্টা আছেন তিনি তো এই বিষয়ে একদম স্পষ্ট করে বলেছেন যে আগে যে ধরনের সংস্থাগুলো বাংলাদেশে অ্যাক্ট করতো এখন আর সেই ধরনের সুযোগ নেই, এই ধরনের কিছুই করা যাবে না। ফলে ধরেন এই যে রয়ের একটা দল আসা, নানান পর্যায়ে বৈঠক করা, এটা কি কোনো বিশেষ কিছু মনে হয়? আমরা ভারতের যদি গোয়েন্দা সংস্থা এর কার্যক্রম দেখি, বিভিন্ন দেশেই আছে, বাংলাদেশে অন্য দেশেরও গোয়েন্দা উপস্থিতি আছে, তাদের প্রতিনিধি কিংবা কর্মকর্তারা প্রকাশ্যে অপ্রকাশ্যে আছে। এবং রয়ের প্রধান হঠাৎ করে বাংলাদেশে আসা এবং খুব ঝটিকা কিছু ব্যক্তি কর্মকর্তা তার কাউন্টার পার্টের সাথে মিটিং করে চলে যাওয়া বর্তমান সময়ে তাৎপর্যপূর্ণ। বর্তমান সময়ে এটা প্রণিধানযোগ্য এবং তাৎপর্যপূর্ণ। কেন? এটা হয়েছে কি, গত 2 বছর 2024-এর 5ই আগস্টের পর ভারতের সাথে বাংলাদেশের যেমন সম্পর্কের মাত্রা, সম্পর্কের অবস্থানটা ইউনূস সরকারের আমলে যেমন ছিল, এখন একটা তখন ভারত বলেছে যে বাংলাদেশের নির্বাচিত সরকারের সাথে কাজ করতে আগ্রহী। এখন নির্বাচিত সরকার 6 মাস ধরে বাংলাদেশে আছে, কাজ করতে আগ্রহী। এবং গোয়েন্দা তৎপরতা সব দেশেই থাকে, সব দেশের এক দেশে আরেক দেশের তৎপরতা থাকে। এটা নিরাপত্তা কিংবা ট্যাকটিক্যাল কারণে এটা হতে পারে। কিন্তু যখন এই নিউজটা মিডিয়াতে চলে আসলো তখন এটা খুব রাজনৈতিক এবং কূটনৈতিকভাবে আলোচ্য বিষয় হয়ে দাঁড়ালো। এই কারণে হঠাৎ করে রয়ের প্রধান আসছে। আগে কি আসেনি? আগে আসছে কিনা কেউ জানে না, বাংলাদেশের মানুষ জানে না, কিংবা খবরও পেত না, কিংবা এরকম তথ্য জানতো না, মিডিয়াতেও এটা আসতো না। মিডিয়ার এরকম আগ্রহ ছিল কি ছিল না সেটা পরে বোঝা যাবে। কিন্তু এখন এই নিউজটা একটা নিউজ, এটা একটা নিউজের মেরিট। এই নিউজের ভিতর থেকেও ধরেন ভেতরকার কিন্তু তথ্য সামনে কোনো জায়গা থেকেই অস্পষ্টভাবে আসে না। একটা দেশের গোয়েন্দা সংস্থা অন্য দেশে যখন যায় কাউন্টার পার্টের সাথে আলোচনা করে যায়। কিন্তু আজকে গণমাধ্যমে এসছে যে 2 মাস আগে, গত মার্চ কিংবা এপ্রিল মাসে আমাদের কোনো এক গোয়েন্দা সংস্থার প্রধান ভারতে গেছে, দিল্লি সফর করে এসেছে। তো এটা প্রকাশ্যে অপ্রকাশ্যে হোক, এদের নিয়মিত প্রক্রিয়া হিসেবে এই সফর বিনিময়গুলো হয়। এবং আমি নিশ্চিত রয়ের প্রধান ভারতেও যায়, পাকিস্তানেও যায়, পাকিস্তানের ISI প্রধানও বিভিন্ন জায়গায় যায়। এবং এই প্রধান বাংলাদেশে আসার কিছুদিন আগেই চায়না সফর করে এসছে। এটা তাদের কার্যক্রম চলে। রুটিন ওয়ার্কের মধ্যেও নিশ্চয়ই কোনো না কোনো ইস্যুস তো সামনে থাকবে। রুটিন ওয়ার্ক মানে সব কাজই ওদের রুটিন ওয়ার্ক। সেই ইস্যুসের মধ্যে আমরা বিভিন্ন তথ্য মাধ্যম থেকে যেটুকু জানতে পারি, ধরেন নাম প্রকাশ অনিচ্ছুক অনেকের কাছ থেকেই, যে সেখানে আসলে অনেকগুলো প্রশ্নের মধ্যে, যে একটু আগে বলছিলাম না যে ভারতে পলাতক যে আওয়ামী নেতারা আছেন, কর্মকর্তারা আছেন পুলিশের, ইভেন হাদি হত্যাকাণ্ডের যে 3 জন অভিযুক্ত আছেন তাদের বিষয়ে স্পষ্ট করেই নাকি জানতে চাওয়া হয়েছিল। ফলে সেই জায়গায় এক ধরনের বিব্রতকর কোনো প্রশ্ন বা কোন তারিখে পাঠানো হবে মুখোমুখি হতে হয়েছে। ফলে 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 এই বিষয়টাকে কিভাবে আমরা মূল্যায়ন করব? না, মাইনুল ভাই কিন্তু একটা কথা ইঙ্গিত করেছেন, আপনি খেয়াল করছেন নিশ্চয়ই, যে আপনার এই গোয়েন্দাদের আসা যাওয়া, ঘোরাফেরা, বৈঠক, এটা নতুন কিছু না আর কি। কিন্তু ফ্যাক্টর হচ্ছে সময়টা, এই সময় বলে এটা এত বেশি আলোচিত বিষয়। কারণ স্বাভাবিকভাবে দেখেন যে 5ই আগস্টের ঘটনার পরে গত 2 বছর ধরে ইন্টারিম এবং এখন বিএনপি সরকার আছে। তো আর যাকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে সে ওখানে আশ্রয় নিয়েছে। এবং
এর আগে এই 2 বছর আগের কথা যদি ধরি, মানে লোকমুখে আমরা প্রায় শুনতাম যে রয়ে ভরে গেছে দেশ আর কি। তখন 3 জনের মধ্যে একজন রয়ের এজেন্ট, এরকম কথাবার্তা ছিল। তো এত এজেন্ট ছিল যে, তো এখন আছে কি না এটার আলাপের বিষয় ছিল না। তো গত 2 বছর যাবৎ কিন্তু রয় আছে কি নাই এরকম আলাপেই নাই। হঠাৎ করে যখন শোনা গেল যে রয়ের প্রধান আসছেন আর কি, তখন মানে ব্যাপারটা ব্যাপক আলোচনার একটা খোরাক জোগালো আর কি। তো আমরা অন্য সময় যদি ধরি যে ওনাদের রেগুলার রুটিন ওয়ার্ক, আসা যাওয়া আছে, কোনো বিশেষ অ্যাসাইনমেন্ট থাকতে পারে, তো সেই হিসাবে খুব বেশি আলাপ হতো না। কিন্তু সময়টা খুবই গুরুত্বপূর্ণ এই সময়, তারপর ওখানে যাওয়ার কথা আছে। আমি মনে হয় বা আমাদের মাইনুল ভাই নিজে কূটনৈতিক রিপোর্টার ছিলেন, ওনার এই ব্যাপারগুলো চ্যানেলগুলো আমার চেয়ে বেশি ভালো জানা। আমি আমার কমন সেন্স থেকে যেটি বুঝি যে 2 দেশের মধ্যে যে সম্পর্ক যাচ্ছে এটা ভালো না, কিন্তু এটার সাফারার হচ্ছে 2 দেশের জনগণ, ব্যবসায়ী, তারপর আমদানি রপ্তানি কারকের সাথে জড়িত যারা, প্রত্যেক সেক্টরই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি জানেন যে কলকাতা সহ ভারতের বেশ কিছু পর্যটন প্রদেশ বা জায়গাগুলো আপনার পড়ছে আর কি, ব্যবসা বাণিজ্য হচ্ছে না বাংলাদেশিরা না যাওয়ার কারণে। তো তারা অনেক বড় দেশ, তাদের অনেক বড় অর্থনীতি, কিন্তু আমরা এখান থেকে যতটুকুই যা তাদের কাছ থেকে কেনাকাটা করি তাও কম না। তো ফলে 2 দেশই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর যেহেতু ভারত বিরোধী এক ধরনের প্রচারণা বাংলাদেশেও আছে, আবার ভারতেও ধরেন যে বাংলাদেশকে ছোট করার একটা চেষ্টা করে থাকে বিভিন্ন সম্প্রদায়ের লোকজন, শুধু পলিটিক্যাল না। তো এই জায়গাটায় যদি বরফটা গোলাতে হয়, সম্পর্কটা যদি নিবিড় করতে হয়, সেক্ষেত্রে গোয়েন্দা তৎপরতারও দরকার আছে যে কোন কোন ক্ষেত্রে আসলে বাধা। ওনারা এটা মাঠ পর্যায়ে একটু আইডেন্টিফাই করলেন, তারপর বৈঠক করবেন, বৈঠক থেকে জানাবেন। আপনার একটা জিনিস খেয়াল করছেন না, যিনি বলছেন যে জয়সওয়াল বলতেছিলেন যে হয়তো আমরা 2-1 দিনের মধ্যে সেরকম কিছু আরো জানতে পারবো বা এখনো জানি না। তার মানে এই প্রস্তুতি চলছে, এগুলি গ্রাউন্ড ওয়ার্ক আর কি। ফলে রুহিন হোসেন প্রিন্স, আপনার বিশ্লেষণের জায়গাটি কি রকম হবে? এই ধরনের গোয়েন্দা যোগাযোগকে আপনি কিভাবে দেখেন, বিশেষ করে এই মুহূর্তে? না, প্রথমত দেখেন, আমি বিবেচনাগুলোকে একটু কি বলবো যে একদিকে না তাকায় কয়েকটা দিকে তাকানো দরকার। প্রথম কথা, আমাদের যে ধরনের দেশ, আমাদের আর্থিক বাস্তবতা যা, তাতে তো আমরা অন্য কোনো দেশের সাথে যে নিজেরা গোয়েন্দাগিরি করে বড় কিছু করতে পারবো এটা ভাবার কোনো কারণ নাই, বা করতেও আমরা চাই না। আমি কথাটা বলার কারণ আছে, অনেক সময় মনে হয় সব দেশে চলতে পারে না, এইটা আমাদের মতো দেশগুলোতে এইটাকে বরঞ্চ গ্রহণ করা উচিত না। কারণ আমাদের মতো দেশে, এখানে আপনি রয়ের কথা বলছেন, পাকিস্তানের ISI, CIA, এইখানে ইসরায়েলেরও কথা শোনা যায়। এইটাই আমি এই গোয়েন্দার এই কথাটা বললাম, আমি অন্যান্য কেন্দ্রিক ইকোনমিক জায়গাটা বাদ দিলাম। এই ক্ষেত্রে বরঞ্চ এই বিষয়গুলো আরো বেশি স্বচ্ছ হওয়া দরকার। যেমন আমার ব্যক্তিগত ধারণা, এই যে ভদ্রলোক এলেন, এই যে এটা হঠাৎ করে ফাঁস হলো তা না, এটা প্রচারই করা হয়েছে। আমি কোন দিক থেকে বলতে পারবো না, কিন্তু এটা প্রচার করা হয়েছে, না হলে হয়তো আমরা জানতেই পারতাম না। এটাকে আমি ভালো খবর মনে করি। আমি যদি ভুল না করি, প্রচার মাধ্যমে দেখেছি আমাদের DGFI প্রধানও কিছুদিন বা কয়দিন আগেও ইন্ডিয়াতে ঘুরে এসেছে। হ্যাঁ, হতেই পারে, কিন্তু সেইটা হয়তোবা নিশ্চয়ই, কারণ এদেরকে বিভিন্ন দায়িত্ব পালন করতে। আমি আমার দেশের কথাটা বলি, তাইলে সেক্ষেত্রে অন্য দেশের বিষয়টা কি, তারা কি ভাবছে, একটু বুঝ করা, শব্দটা আমরা একটু পলিটিক্যাল শব্দ বললাম, এই জন্য কিন্তু যাওয়া হতে পারে। কিন্তু সেটা এরকম মানে কি বলবো, যে স্বচ্ছতার সাথে যাওয়া আসাটা হওয়া দরকার বলে মনে হয়। তাহলে আপনি তুলনামূলকভাবে সব কথা আমরা জানতে পারবো এটা মনে করছি না, কিন্তু অনেক কিছু যেটা পর্দার অন্তরালে অতীত দিনে যে কথাগুলো আছে সেইটা আর থাকবে বলে মনে হয় না। এখন আপনি যে কথা বলেন যে সময়ের বিষয়টা, এই সময়কে আপনি 2 ভাবে দেখতে পারেন। আমার বিবেচনায় আমি যদি একটা দিকে বলি, যেমন যে কথাটা আমিও বললাম যে আমাদের 2 দেশের সম্পর্ক স্থির হয়ে আছে, এইটা উন্নয়ন আমার বিবেচনায় 2 দেশই আমরা চাই। তা সেইটা করতে গেলে তার এক্ষেত্রে বিশেষ করে এই যে আমাদের গণ অভ্যুত্থানে পরাজিত শক্তি যারা ওই দেশে আছে, তার মধ্যে যারা আইনের প্রক্রিয়ার মধ্যে আছে, এক কথায় খালি আইনি প্রক্রিয়ার কারণে পারছি না পাঠাতে, এটা বললে তো আমরা জনগণও এটাকে গ্রহণ করবে না। সুতরাং একটা পদ্ধতি খুঁজে বের করার জন্য হয়তোবা তারা একটু বুঝ করার জায়গায় আসতে পারে। এর বাইরেও হয়তোবা তারা আরো কিভাবে আগামীতে আমাদের দেশের উপরে, আমি হয়তো এখন ডমিনেশনটা শব্দ বললাম না, আমি ইন পজিটিভ জায়গা থেকেও যদি বলি যে তাদের বিবেচনায় যে সম্পর্ক তো আগে যত একচেটিয়া করেছিল, এখন তো আর সেই সুযোগ নাই। সেটা আমার ধারণা বাংলাদেশে আর কোনোদিনও হবে না। এটা নিশ্চয়ই আপনার পয়েন্ট একদম ক্লিয়ার রুহিন হোসেন প্রিন্স। আমি বরং এই জায়গা থেকে এই আলোচনার ইতি টানতে চাই। আমি বরং পরবর্তী যে প্রসঙ্গটি নিয়ে আলোচনা করতে চাই, রাষ্ট্রপতি নির্বাচন 20 আগস্ট। সেই বিষয় নিয়ে নির্বাচন কমিশন ইতিমধ্যে ভারপ্রাপ্ত স্পিকারের সাথে আলোচনা করেছেন। সেই বিষয়টি প্রতিবেদন আছে, আমরা প্রতিবেদনটি দেখি, তাহলে আলোচনা অনেকগুলো পয়েন্ট পাবো।
রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের সঙ্গে সংসদের প্রস্তুতি নিয়ে আলোচনায় বসেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। সকাল 11টা থেকে শুরু হওয়া এই বৈঠক চলে প্রায় 2 ঘন্টা। বৈঠক শেষে জাতীয় সংসদে ব্রিফিংয়ে চিফ হুইপ নুরুল ইসলাম জানান, রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত করবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়া যাবে না বলেও জানান তিনি। বিএনপি দলীয় প্রার্থী আমরা এখনো সিদ্ধান্ত ফাইনাল করিনি, মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করবেন। 70 অনুচ্ছেদ অনুযায়ী যা লেখা আছে তা হলো এই দলের সিদ্ধান্তের বাইরে তারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। যদি সিদ্ধান্ত গ্রহণ করে সেক্ষেত্রে তাদের সদস্যপদ বাতিল হবে। ভোট আয়োজনে বিশেষ অধিবেশন নয়, বৈঠক ডাকবে নির্বাচন কমিশন। একই সঙ্গে সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী ভোটের কথা জানান তিনি। 70 অনুচ্ছেদ যেহেতু সংশোধিত হয় নাই, সুতরাং এটা কার্যকর হবে। মাননীয় সদস্যবৃন্দ প্রার্থীর সামনে তার নাম লিখবেন, প্রকাশ্য অথবা গোপন হোক, তার সামনে আমার নাম লিখতে হবে এবং আমার আসন সংখ্যা লিখতে হবে। কাজে আমি আইডেন্টিফাইড যে আমি কাকে ভোট দিয়েছি। তবে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভিন্ন অবস্থান বিরোধী দলের। জুলাই সনদ বাস্তবায়ন করে নির্বাচন হলে তা আরও গ্রহণযোগ্য হতো বলে মনে করেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সংস্কারের পক্ষে এসেছে, তো সেইটার সংস্কার করে 70 অনুচ্ছেদ সংস্কার করে আমরা যদি রাষ্ট্রপতি নির্বাচনটা করতে পারতাম এবং যেই রাষ্ট্রপতি যিনি নির্বাচিত হয়ে আসতেন তিনি আরও অনেক বেশি সম্মানিত হতেন। গণভোটের রায় বাস্তবায়নের কথা, জুলাই সনদ বাস্তবায়নের কথা বলে এসেছে, তো সরকার দল তারা বলছে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে, কিন্তু প্রত্যেকটা ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে, কিন্তু সেই অনুযায়ী কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এদিকে নির্বাচন কমিশনে সাংবাদিকদের ব্রিফিংয়ে ভোটের সময় ও ফলাফল ঘোষণার প্রতিক্রিয়া জানান ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ। 20 অগস্ট আপনার ভোটটা হবে দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত। প্রাথমিকভাবে এই ফলাফলটা ওখানে সংসদ আমাদের অধিবেশন নির্বাচন যিনি আহ্বান করবেন নির্বাচনকর্তা যেটা সিইসি স্যার, ওখানে অ্যানাউন্স করে আমরা সচিবালয়ে এসে বাকি গেজেটটা করব। সঠিক প্রক্রিয়া অনুসরণ করেই নির্বাচন সম্পন্ন হবে উল্লেখ করে ইসি সিনিয়র সচিব জানান, সংসদে প্রাথমিক ফল ঘোষণার পর গ্যাজেট আকারে প্রকাশ করবে ইসি। আমার স্বাভাবিক গতিতে। শাহরিয়ার বাঁধন, ওয়ান নিউজ, ঢাকা। আমার প্রতিবেদনটি দেখছিলাম, আমি বরং এই ফাঁকে একটা বিরতি নেই, তাহলে বিরতির পর ফিরে এসে একটু বড় সময় ধরে আলোচনা করার সুযোগ পাবো। কারণ আমাদের একটু বোঝা দরকার যে কে হচ্ছে আগামী রাষ্ট্রপতি, কেন জামায়াত রাষ্ট্রপতি প্রার্থী দিল, আবার অনেকেই বলছেন যে 70 অনুচ্ছেদের খাঁচায় বসে আসলে ভোটটা হচ্ছে, ফলে অনেক ধরনের আলোচনার প্রসঙ্গ আছে। আমি এটা বিরতি নেই, বিরতির পর ফিরে এসে বাকি আলোচনাটা করে নেব। ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। আবার আমন্ত্রণ নির্বাচিত খবরে। ইলিয়াস হোসেন, আপনাকে কাছে আলোচনা যাওয়ার আগে আমি বড় একটা কার্ড দেখাই আপনাকে, তাহলে কারা কারা আলোচনা। ট্রাম্প কার্ড না, সেটা হচ্ছে ধরেন রাষ্ট্রপতির কার্ড। কে হতে যাচ্ছেন বিএনপির পক্ষ থেকে? ধরেন এখন পর্যন্ত আমরা যে কয়জনকে আলোচনায় পাচ্ছি, মির্জা ফখরুল, নজরুল ইসলাম, তারপর মেজর হাফিজ, মঈন খান এবং খন্দকার মোশাররফ। আমরা এই কয়জনের নাম ভীষণভাবে আলোচনায় পাচ্ছি, তবে সবচেয়ে বেশি মির্জা ফখরুল এবং নজরুল ইসলাম খান নাম আসছে। আপনার কাছে কি মনে হয় বিএনপি কোন দিকে হাঁটতে পারে? এখন পর্যন্ত যেটা আমার স্পষ্ট হতে পারছি না। না, তো আসলে সবকিছুর তো একটা সময় আছে। আপনি এখন স্পষ্ট হতে চাচ্ছেন কেন? একটা নির্দিষ্ট টাইম আছে, 20 তারিখে আপনি জানতে পারবেন না 13 তারিখে। জানলে তো জেনে ফেলতেছি কি রাষ্ট্রপতি হচ্ছে। তো সেই অর্থে যে আপনি যদি আলোচনার উপরেই গুরুত্ব দেন, তাহলে প্রচুর আলোচনা হয়েছে এ নিয়ে, এবং সেই আলোচনা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এগিয়ে রেখেছে সবাই। তো এখন যদি এদেরকে ধরেন, যে 5 জনের ছবি আপনি দেখালেন, 5 জনই লব্ধ প্রতিষ্ঠ রাজনীতিবিদ। এদের বাংলাদেশ এবং বিএনপির জন্য প্রচন্ড অবদান এবং ভূমিকা রয়েছে, কেউ কোনো অংশে কম না। তো তারপরেও যদি আপনি আমাকে করতে বলেন, যেমন খন্দকার মোশাররফ হোসেন অনেক বয়স হয়ে গেছে, অনেকটা অসুস্থ উনি, এটা জানেন। মঈন খানও অনেকটা নরম হয়ে গেছেন। মেজর হাফিজ স্পিকার হিসেবে বন্দনা বেশ করছেন। নজরুল ইসলাম খানের উপরে বিএনপির ব্যাপক নির্ভরতা বিভিন্ন সময়, বিশেষ করে উনি নিজে বলতেন যে উনি হচ্ছেন রাজনীতিবিদদের আমলা আর কি, যে দাপ্তরিক যে কাজকর্ম বা এই জাতীয় যে বুঝ পরামর্শ, সেগুলোই উনি অসাধারণ আর কি।
তো ওসব বিবেচনায় আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা যখন চলে আসে, তখন সে দলের জন্য তার ডেডিকেশন, তার সততা, মিষ্টভাষী, তার সবার সাথে যে আলোচনা করার একটা সুযোগ আছে, বাংলাদেশের ডান বাম সব ধরনের রাজনীতিবিদদের সাথে তিনি বসতে পারেন আর কি, এই সব বিবেচনায় ওনাকেই সবাই। কিন্তু মির্জা ফখরুলের ব্যাপারে যেটা আলোচনায় আসছে, ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যদি সেখানে দেয়াই হয়, ফলে দলের জন্য এক ধরনের অস্বস্তিকর পরিবেশ তৈরি হয় কি না, যে ধরেন তিনি তো একই সঙ্গে দীর্ঘদিন মহাসচিবের পদ দায়িত্ব পালন করেছেন, তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন, ফলে বিএনপিকে আরও দুটো জিনিস খুঁজতে হবে। যেভাবে মির্জা ফখরুল দল সামলিয়েছেন এতটা সময়, ফলে বিএনপির জন্য আরেকটা মহাসচিব পাওয়া, আরেকজন স্থানীয় সরকার মন্ত্রী পাওয়া, না এক অর্থে আপনি বলতে ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বলতেছেন যে আসলে অভ্যস্ততা, দীর্ঘদিন দেখে আসছেন, তো তখন মনে হচ্ছে তাহলে বিকল্প কি? বিকল্প দাঁড়ায় আছে একাধিক লোক আর কি। হ্যাঁ, আপনি যেমন ধরেন অলরেডি ভারপ্রাপ্ত মহাসচিব হতে যাচ্ছে রুহুল কবির রিজভী, এটা আলোচনায় চলে আসছে। তারপরে আপনি ধরেন যে মন্ত্রণালয় ভাগের যে বিষয়টা বলতেছেন, এই ক্ষেত্রে আপনার শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, তারপরে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, এদের নাম খুব জোরে সোরে শোনা যাচ্ছে যে এরা হয়তো একজন হোম মিনিস্ট্রিতে চলে আসবেন, আরেকজন এলজেডিতে যাবেন আর কি। তো এখন যদি রিজভী সাহেব ভারপ্রাপ্ত মহাসচিব থাকেন, আপনাকে নিশ্চয়ই খেয়াল করবেন কিছুদিন আগেও একবার মহাসচিবের ক্ষেত্রে সালাউদ্দিন সাহেবের নাম খুব জোরে সোরে চলে আসছিল। তো ওনারা বিভিন্ন ভূমিকা রেখে ওনারা এক একজনকে এমনভাবেই তৈরি করে আসছেন যে হঠাৎ করে শূন্যতা বা এরপরে কে খুব একটা অসুবিধা হবে বলে আমার মনে হয় না, কারণ বিএনপি যথেষ্ট পোর খাওয়া দল এবং যথেষ্ট যোগ্য নেতা তাদের প্রথম সারিতে রয়ে গেছে। তাহলে এর পরে কাটটি আবার একটু দেখে মইনুল আলমের কাছে যেতে চাই। আমার পরে কাটে দেখছি কর্নেল অলি, জামায়াত জানে যে এখানে জিততে পারবে না, তারপরও কেন কর্নেল অলিকে তারা অ্যাজ এ রাষ্ট্রপতির সামনে নিয়ে এলো? আপনার বিশ্লেষণ কি বলে? আমার একটা বিশ্লেষণ আছে, কিন্তু আমি আগের প্রসঙ্গে আমি যাব, আগে কর্নেল অলির ব্যাপারে বলে আর কি। জামাত দ্বিতীয় বৃহত্তম দল, 70 কি 72 জন এমপি, কিংবা জোটগতভাবে 77-এর মতো, জোটগতভাবে 77, হ্যাঁ 77 জন দিয়ে তো রাষ্ট্রপতি করা যাবে না, কিন্তু ওয়াকওভারও দিবে না। একজন ব্যক্তিত্ব খুঁজে বের করেছে সম্প্রতি নির্বাচনের আগে জামাত জোটে যোগ দেওয়া কর্নেল অলি আহমেদ, বীর মুক্তিযোদ্ধা, উনি জামাতের সাথে গেছেন, এটাও একটা বিস্ময় ছিল আমাদের। উনি গেছেন, ওনাকে দিয়েছে, এবং নিশ্চিত পরাজিত হবে, জিততে পারবে না, যে তার কোনো সম্ভাবনাই নাই, তারপরেও দিয়েছে। সেটা জামাত আলোচনায় থাকা, কিংবা একটা ভারসাম্য তৈরি করা, কিংবা একটা চর্চা করা যে এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হওয়া, ওয়াকওভার না দেওয়া বিএনপিকে। এই কারণ জামাত তো এখন রাজনীতি করছে বিরোধী দল হিসেবে, হয়তো ভাবছে ভবিষ্যতে আরও ভালো করবে, আরও ভালো অবস্থানে যাবে, ভালো বেশি সংখ্যক সংসদ সদস্য জিতবে, সরকার প্রশাসনে আরও বড় অবস্থানে যাবে, প্রভাব থাকবে, এবং নিজেদের সাংগঠনিক কাজ করছে। সেই হিসাবে কর্নেল অলিকে রাষ্ট্রপতি হিসাবে মনোনয়ন দিয়েছে, নিশ্চিত পরাজয় জেনেও। জামায়াতের একজন রাষ্ট্রপতি প্রার্থী মুক্তিযোদ্ধা, কেমন লাগে বিষয়টা? উনি তো রাষ্ট্রপতি প্রার্থী এখন হলেন, কিন্তু এর আগে তো উনি একজন জামাত জোটের নেতা। গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পূর্ব মুহূর্ত থেকে, কিছুদিন আগ থেকে উনি তো, তখন কেমন লেগেছিল, এখন আমি খুব বিস্মিত না। আমি একটা লাইন একটু যোগ করতে চাই, আপনি বলেন। যে আপনি যেটা বলছেন আর কি, কর্নেল অলি আহমেদের প্রার্থী হওয়া নিয়ে বাইরেও ব্যাপক সমালোচনা আছে। একটি বিষয় আছে যে জামাতে ইসলামী সুযোগ পেলেই মুক্তিযুদ্ধকে একটু খাটো করার চেষ্টা করে বা একটু প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে। তো সেক্ষেত্রে কি এরকম হতে পারে না যে অলি আহমেদের মতো একটা লোক পেয়ে নাস্তানাবুদ করা এবং অপমান করার একটা স্কোপ পেয়েছে আর কি, যে তাকে দাঁড় করালো মুক্তিযুদ্ধ। দেখো আমাদের সাথে একজন বড় মুক্তিযোদ্ধা আছে, তাতে যে অলি আহমেদের যে ব্যক্তিত্ব, যে দীর্ঘদিনের ক্যারিয়ার, সেটা তো প্রশ্নবিদ্ধ হয়েছে, সেটাকে আরো জর্জরিত করার একটা চেষ্টা, অপচেষ্টা হতে পারে। এটা কর্নেল অলি সাহেব হয়তো নিজে বুঝছেন না, উনি ভাববেন যে আমি তো এখন কিছু না, আমার দলের কোনো সংসদ সদস্য নাই, আমার দল পরাজিত হয়েছে এই জোটের মধ্যে থেকেও 12ই ফেব্রুয়ারি নির্বাচনে, এখন আমি আলোচিত হই। কিন্তু উনি কি ওই বিষয়টা কি আমরা যেভাবে ভাবছি ওইভাবে ভাবছেন? সব আলোচনাই তো গ্লোরিফাই হয় না, কোনো কোনো আলোচনা থেকে আলো উড়ে যায়। আরো দুজনের ছবি দেখায় যারা দুজন আলোচনায় আছেন, ডক্টর মোহাম্মদ ইউনুস এবং নাসিমুল গনি। এই দুজনকে নিয়ে, দুজনকে আলোচনায় আছে, আপনি কিভাবে এই দুজনকে আলোচনায় যখন এসছে জুলাই নাই শুরুর দিকে, যখন আপনার শাহাবুদ্দিন সাহেবের রিজাইন দেওয়ার প্রসঙ্গ আসলো চুপ্পু সাহেবের, তখন এই দুজনের নাম এসেছিল। তো প্রথম কোয়ার্টারে আলোচনায় নাসিমুল গনি আউট হয়ে গেছে, ইউনুস সাহেব বোধহয় আপনি যদি আগ পর্যন্ত আলোচনায় ছিলেন। জুলাই অভ্যুত্থানে জাদুঘর উদ্বোধনের দিন তাকে যেভাবে স্টেজে নিয়ে আসা, সে সময় থেকে আবার আলোচনাটা উস্কে উঠেছিল। যাই হোক, আমি যদি কিছু না যোগ করেন তাহলে আমি একটু
রুহিন হোসেন প্রিন্সের কাছ থেকে কোথায় আমি আবার ওই প্রসঙ্গে একটু বলবো, মির্জা ফখরুলের প্রসঙ্গে আপনি যেটা বলেছিলেন। ওকে আমি একটু রুহিন হোসেন প্রিন্সের কাছ থেকে, রুহিন হোসেন প্রিন্স, আমরা এখন পর্যন্ত 7 জনের বিষয়টি সামনে নিয়ে আসলাম, কিন্তু আপনি যদি নাহিদের বক্তব্যটা একটু খেয়াল করেন, তিনি বলছিলেন যে ধরেন এই 70 অনুচ্ছেদ অনুযায়ী, যেটা নিয়ে আপনারা দীর্ঘ সময় কথা বলেছেন, ফলে কি আমরা সেই একইভাবে ওই খাঁচায় বন্দী হয়ে কি রাষ্ট্রপতির ভোট করতে যাচ্ছি? আচ্ছা, আমি আমার একটু ভাষ্য বলি, বিশেষ করে এই নির্বাচন নিয়ে, ব্যক্তির আগে একেবারে খুব ছোট করে। প্রথম কথা দেখেন, আমরা ইচ্ছা করলে এই নির্বাচন তো দেরি করতে পারবো না রাষ্ট্রপতির। আবার আমরা সংবিধানের অনেকগুলো সংশোধনী চাই, এবং বিএনপি সহ আলোচনায় আমাদের অনেক পয়েন্টে দ্বিমত আছে, কিছু কিছু পয়েন্টে একমত আছে যেটা সংবিধান সংশোধন করা দরকার। তা সেইটা কিন্তু সময়ের ব্যাপার, সময় লাগবে। সুতরাং কালকেই 70 অনুচ্ছেদ সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচন, এটা কোনো গ্রহণযোগ্য কথা না। কিন্তু আমার পয়েন্টটা অন্য জায়গায়। আমি এখানে কি বলবো, এটা চিফ হুইপের বক্তব্য শুনলাম। আমি আইনবিদ নই, কিন্তু আমি যদি প্রশ্ন এটা করি যে 70 অনুচ্ছেদ সংশোধনের ব্যাপারে তো আমরা একমত, এবং যে অনেকগুলো, আমি অন্য সময় লাগবে বলে অন্য আলোচনায় গেলাম না, কিন্তু সেক্ষেত্রে যেটা পয়েন্টে একমত আমরা আছি সেটা হচ্ছে যে সংসদ সদস্যরা তারা গোপনে যাকে খুশি ভোট দিতে পারে। তা আমার ব্যক্তিগত বুঝ হচ্ছে, দেখবেন যে 70 অনুচ্ছেদে এখন লেখা আছে দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে। তা কথার কথা, বিএনপি যদি এটা মিন করে, তো বিএনপি যদি এখন একটা সিদ্ধান্ত দেয় যে আমরা দলের সিদ্ধান্ত নিলাম যে রাষ্ট্রপতি নির্বাচনে আমার সদস্যরা যাকে প্রয়োজন মনে করে তাকে ভোট দিতে পারবে, তাহলে সেটা কি মানে আমাদের কোনো 70 অনুচ্ছেদে ব্যত্যয় হয়? আমি জানি না, আমি প্রশ্নটা ছুড়ে দিলাম। যদিও আমি এটা প্রত্যাশাই করব যে বিএনপি এখানে যে দুইজন প্রার্থী আছে, তাতে কোনো ক্রমেই মুক্তিযুদ্ধের নাম করে যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির প্রার্থী হয় তাকে আলোচনার মধ্যে আনবেন, সে প্রশ্ন অবান্তর। অবশ্যই বিএনপি যাকে প্রার্থী করবেন হয়তো তারা 100 ভাগই সেই ভোট দেবেন, কিন্তু 70 অনুচ্ছেদের বিষয়ে তারা এই ধরনের কোনো পজিটিভ রোল নেওয়া যেত কিনা এটা আইনগতভাবে ভেবে দেখতে পারে। 2 নম্বর আরেকটু ছোট্ট করে বলি, দেখেন রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর ব্যাপারেও কিন্তু আমাদের এক ধরনের অনেক পয়েন্ট ঐক্যমত্য বিএনপিরও আছে। তা বিএনপি যাকে নির্বাচন করবে, নিশ্চয়ই এটা আমাদের সংসদ মানে কি বলে যে পার্লামেন্ট শাসিত সরকার, সেটা বিবেচনা করে আবার ক্ষমতা দুইকে মানে হয়ে যাক, সেটা আমরা চাই না। কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতা কিছুটা যে বাড়ানো হবে এটা বিবেচনায় রেখে এমন ব্যক্তিকে তারা নির্বাচিত করবেন তিনি যাতে সকলের ঊর্ধ্বে ওঠে, দলীয় আনুগত্যের ঊর্ধ্বে উঠেই তিনি দায়িত্ব পালন করতে পারেন। অসংখ্য ধন্যবাদ রুহিন হোসেন প্রিন্স, আপনি সময় দিয়েছিলেন, মন্তব্য দিয়েছিলেন, আপনাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাতে চাই। মাইনুল, আপনি যোগ করতে চেয়েছিলেন, আমি এই ফাঁকে বলুন ডায়াসে যাই, আমরা কিছু অনলাইন পোর্টালও দেখবো এবং সেই সম্পর্কে আপনাদের ছোট ছোট মন্তব্য। যে বিএনপি মনোনীত রাষ্ট্রপতি কে হবেন এটা একদিন পরেই জানা যাবে, 13 তারিখ সকালেই জানা যাবে। কিন্তু আপনি 5 জন সিনিয়র রাজনীতিবিদের নাম দিয়েছেন, এবং যার প্রথমে আছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় সরকার মন্ত্রী এবং বিএনপির দীর্ঘদিনের মহাসচিব। আপনি বলেছেন যে ওই জায়গায় একটা শূন্যতা আসবে। দেখুন, রাজনীতি এমন একটা জায়গা কখনো শূন্য থাকে না। আমরা যদি একটু পেছনে তাকাই, 2001 থেকে 6 তখন বিএনপির মহাসচিব ছিলেন আব্দুল মান্নান ভূঁইয়া এবং উনি স্থানীয় সরকার মন্ত্রী ছিলেন। এরপর 1-11-এর সময় খন্দকার দেলোয়ার ভারপ্রাপ্ত মহাসচিব ছিলেন। তখন কি শূন্যতা দেখেছি? আমার মনে হয় সময়ে একটা এমন একটা বিষয়, সময়ের সাথে মানুষ তার সঠিক ব্যক্তি এবং জায়গাটা হচ্ছে, ধরেন মহাসচিব হওয়ার জন্য হয়তো রেসে অনেকে সেই জায়গায় দাঁড়িয়ে থাকবে, কিন্তু সর্বজন গ্রহণযোগ্য এবং একটা দলকে তো নিশ্চয়ই আপনাকে সামলাতে হবে ব্যক্তিগতভাবে দলের মহাসচিবের চেয়ে রাষ্ট্রের সর্বজন গৃহীত দলের মধ্যে, কারণ এক ধরনের তো ভাগাভাগি জানি। আমি হোসেনের পরে মনে হয়েছিল হায় হায় কি এই দায়িত্ব নিবে। মির্জা ফখরুল তুলনামূলকভাবে অনেক সিনিয়রের চেয়ে জুনিয়র ছিলেন, তখন বলতে গেলেন যে আঞ্চলিক নেতা ছিলেন, কিন্তু সে কিন্তু তার পারফরম্যান্স। আমি আরেক কয়েক সেকেন্ড বলতে চাই, তখন যে পরিস্থিতি হবে, মির্জা ফখরুল দল থেকে চলে গেলে দল কি হবে, কিন্তু উনি তো রাষ্ট্রের সর্বোচ্চ অবস্থানে যাবেন, এটা একটা গ্রহণযোগ্য অবস্থান এবং গ্রহণযোগ্য ব্যক্তি ওখানে যাচ্ছেন, এটা বোধহয় আমাদের আরো মানে সব পর্যায়ের লোক যে রাষ্ট্রপতির সাথে গিয়ে দেখা করতে পারবে সেই সুযোগটা তো নিশ্চয়ই ক্ষীণ হয়ে আসবে। যাই হোক, আমি এখন অনলাইন পোর্টালগুলোতে যাই। প্রথম আলো সর্বশেষ যে আপডেট দিয়েছে তাতে তারা বলছে যে সেটা আমরা এতক্ষণ যে আলাপটা করছিলাম, যে দিল্লিতে নরেন্দ্র মোদীর কাছে ঢাকার বার্তা তুলে ধরলেন দীনেশ ত্রিবেদী। এছাড়া তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফর ও ব্রিক্সের সম্মেলনে দুটোতে আমন্ত্রণ জানানো হয়েছে। জাসওয়াল, সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন 20 জনের বিরুদ্ধে মামলা তদন্ত
প্রতিবেদন জমা পেছালো, শুধু ছোট্ট করে মন্তব্য করেন ইলিয়াস হোসেন। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সহ 20 জনের বিরুদ্ধে মামলা তদন্ত, এই বিষয়টা নিয়ে একটু যদি মন্তব্য করেন। এইটা অনেকটা ধরেন যে সম্ভাব্যই ছিল আর কি, যে আমরা বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা শুনতেছিলাম যে উনি কি পদত্যাগ করে বিদেশে যাবেন স্বাস্থ্য দেখানোর নাম করে আর ফিরবেন, এরকম হতে পারে, নাকি ওনার যে আগের মামলা টামলা বা যে সমস্ত নিয়ে অভিযোগ ছিল হতে পারে। তো সেগুলোরই বাস্তবায়ন দেখছি যে হ্যাঁ উনি দুদকে থাকা অবস্থায় বা আরও যে সমস্ত দায়িত্বে ছিলেন, ব্যাংকের এটা সে ছিলেন, তো সেক্ষেত্রে অভিযোগ আছে তাকে নিয়ে, এটা হতে পারে। ওকে, পরে অনলাইন পোর্টাল বিবিসি বাংলা কি বলছে? বিবিসি বাংলা রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদের বৈঠক ডেকেছেন বাংলাদেশের ইসি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগ নিয়ে ঠিক কী হচ্ছে সেটার বিষয় আসছে। ইরানে হামলার ভয়ে খাবারের গাড়িতে করে গোপনে বিমান পরিবর্তন করেছিলেন ট্রাম্প, প্রতিবেদন। এবং ঝাড়খণ্ডের ছাত্র আন্দোলনের নিজেদের দাবিতে অনড়, বিজেপি বন্ধ ঘিরে আবারও উত্তপ্ত রাজ্যে। আমরা পরের অনলাইন পোর্টালটা দেখি। সমকল বলছে যে মামলা তদন্তাধীন, তবু বেবি চকের 2 কর্মকর্তাকে দুদকের ক্লিন সার্টিফিকেট। একই সঙ্গে চট্টগ্রামে চাঁদা না পেয়ে প্রবাসী নির্মাণাধীন ভবনের দরজায় গুলি। এই প্রসঙ্গটা নিশ্চয়ই এই সন্ত্রাস এবং বেশ কিছু চাঁদাবাজির অভিযোগ নিয়ে নানান পরিস্থিতি নিয়ে, সেগুলো নিয়ে একটু আসলে দীর্ঘ সময় আলোচনার দাবি রাখে, কিন্তু আমার হাতে মনে হয় একেবারে সময় নেই। আমাকে বলা হচ্ছে অনুষ্ঠান শেষ করতে। মাইনুল আলম এবং একই সঙ্গে ইলিয়াস হোসেন, অসংখ্য ধন্যবাদ। এই রাতে আপনারা আপনাদের মূল্যবান সময় এবং মন্তব্য জানিয়েছিলেন। আর এই ছিল আজকের নির্বাচিত খবরে। কাল আবারও দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।